হাই, আজকে আমরা আলোর অষ্টমতম ক্লাস করতে চলেছি। এই ক্লাসে আমরা লেন্স যে শিখলাম, আমরা আগের ক্লাসে যে লেন্সটা শিখলাম, লেন্সের উপর আলোর প্রতিসরণ, পলিপ্রতিবিম্ব গঠন যেগুলো শিখলাম, তার এই লেন্সেরই এক্সাম্পল একটা সরল ক্যামেরা। ঠিক আছে, সেই সরল ক্যামেরা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, জেনে নিই। এবং তারপর আমাদের মানুষের চোখ সম্বন্ধে একটু জানতে হবে, কারণ চোখটা একটা লেন্স। ঠিক আছে, তো সরল ক্যামেরা সম্বন্ধে জানতে গিয়ে আমি ছবিটা অলরেডি এঁকে ফেলেছি। যে সরল ক্যামেরার মধ্যে থাকে একটা বায়ু নিরুদ্ধ বক্স, এটা হলো সেই বায়ু নিরুদ্ধ বক্স। এই বক্সের ভেতরে একটা ফটোগ্রাফিক প্লেট থাকে, সামনে এখানে একটা লেন্স থাকে যেখান দিয়ে আলোটা প্রবেশ করবে। এই লেন্সের দুপাশে থাকে ডায়াফ্রাম, আর এখানে থাকে শাটার। এবার কোনগুলোর কাজ কি একটু হালকা করে যদি বলে দিই, তাহলে সেটা হলো এই লেন্সের মধ্যে দিয়ে আলোটা প্রবেশ করে সেটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয়ে এখানে যে বস্তুটা থেকে আলোটা প্রবেশ করলো, সেই বস্তুটার প্রতিবিম্ব এই ফটোগ্রাফিক প্লেটে তৈরি হয়। ওকে, এই হলো সেই স্থায়ী যে ফটোটা আমরা সেটা পাই। মানে তাহলে ক্যামেরার কাজ কি? ক্যামেরার কাজ হলো কোনো বস্তুর মানে প্রতিষ্ঠিত যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বকে স্থায়ী প্রতিবিম্বকে তৈরি করার, সেটাকে রেখে দেওয়া পার্মানেন্ট ভাবে একটা যন্ত্র। ঠিক আছে, মানে এমন একটা আলোকীয় যন্ত্র যার সাহায্যে আমরা একটা স্থায়ী প্রতিবিম্ব গঠন করতে পারি। ওকে, ফটোগ্রাফিক প্লেটের উপর, সেটা নিয়ে জানতে হবে। হ্যাঁ, তো এই যন্ত্রকে বলা হয় ক্যামেরা। তো আমরা এখানে সরল ক্যামেরা নিয়ে আলোচনা করছি। সিম্পল ক্যামেরা কয়েকটা জিনিস রয়েছে, লেন্স, ডায়াফ্রাম, শাটার আর ফটোগ্রাফিক প্লেট। তো তবে কাজগুলো কি? লেন্সের কাজ তো জানি আমরা, প্রতিষ্ঠিত করবে, করে এখানে প্রতিবিম্বটা তৈরি করবে। ডায়াফ্রামের কাজ কি? ডায়াফ্রামের কাজ হলো ডায়াফ্রামের ছিদ্রটা, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা ছোট বড় হতে পারে, নিজেকে ছোট বড় কন্ট্রোল করে ছোট এবং বড় করে দেয়। তারপরে কি হয়, আলো কতটা ও নিবে, কতটার মধ্যে ঢোকা মানে প্রয়োজনীয়, সেটাও নিয়ন্ত্রণ করতে পারে। যে আলো কতটা প্রবেশ করলে একটা সুন্দর ছবি হবে, সেটা এই ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে। নেক্সট থাকলো শাটার। শাটারটা নিয়ন্ত্রণ করে টাইম, যে আলোটা কত টাইমের মধ্যে ঢুকবে, সে টাইম কন্ট্রোলটা করে এই শাটার। শাটারের মাধ্যমে যত মানে কম সময়ের মধ্যে শাট করে পিকচারটা ক্লিক করা যায়, সেই কাজটা করে শাটার। হয়ে গেল। আর থাকলো কি? লেন্স। লেন্সের কাজটা জানি প্রতিবিম্বটা তৈরি করা। ফটোগ্রাফিক প্লেট কি? সেখানে স্থায়ী প্রতিবিম্বটা তৈরি হবে। এইটুকু জানলেই সরল ক্যামেরা সম্বন্ধে মোটামুটি অনেক মানে হয়ে গেল। এইটুকু জেনে গেলে মোটামুটি পরীক্ষায় তেমন এখান থেকে প্রশ্ন আসে না, সিলেবাসে আছে, তাই একটু জানিয়ে দিলাম। ওকে, এবার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হলো মানুষের চোখ। আমি কষ্টে মষ্টে মানুষের চোখটাকে একটু আঁকার চেষ্টা করেছি। বায়োলজিতে আরো ভালো করে শিখবে এটা। আমি যেটুকু প্রয়োজন সব জিনিসগুলো লিখিনি, যেটুকু আমার প্রয়োজন সেটুকু লিখেছি। তাহলে মানুষের চোখ, মানুষের চোখে এই যে এই পার্টটা হলো লেন্স। ঠিক আছে, ভিতরে অ্যাকুয়াস হিউমার থাকে, তারপরে এটা সিলিয়ারি পেশি, এই সামনে আইরিশ আর রেটিনা আর রড কোষ, কোন কোষ, অনেক কিছু থাকে, ডিটেলসে জানবে। আমি শুধু কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো আমার দরকার, মানে কাজটা করবে লাইট ক্যামেরা। যে এটা লেন্স তো বুঝতে পারছি, এখান থেকে লাইটটা ঢুকে ভিতরে ভিট্রিয়াস হিউমার আছে, আরো কিছু আছে, সব মিলে এটা লেন্সের মতো কাজ করবে। এবং লাইটটা গিয়ে যে প্রতিসরণটা হওয়ার পর প্রতিবিম্বটা তৈরি হবে, সেই প্রতিবিম্বটা রেটিনায় তৈরি হবে। লাইটটা ঢুকবে লেন্সের মাধ্যমে, প্রথমে আমাদের চোখে পড়বে, চোখে লেন্সে পড়বে, লেন্স পড়বে, তারপরে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এইসব মিলে পুরো মানে লেন্সটা তৈরি, অভিসারী লেন্সটা দিয়ে সেটা লাইটটা যদি অসীম থেকে দড়িয়ে আসছে, তাহলে এইভাবে যদি আসে, তাহলে সেটা একটা অভিসারী রশ্মি তৈরি হবে। সেটা গিয়ে একটা এই রেটিনাতে অভিসারী রশ্মি মানে বুঝতে পারছো তো, মানে কি হয়, সব একটা জায়গায় গিয়ে মিলিত হয় সত্যি সত্যি। ঠিক আছে, ওই অভিসারী রশ্মি গিয়ে ওই লাইটটা প্রতিবিম্ব এই রেটিনায় তৈরি করবে। এবার উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, দূর থেকে যখন কিছু আসে, তার সেই উল্টো প্রতিবিম্বটাকে আমরা জানি উত্তর লেন্সের মাধ্যমে যখন মিলিত হয়, তখন সাধারণত দেখা যায় উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। মানে এই যে মানে যদি প্রধান অক্ষ হয়, এই অক্ষের উপর উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। যদি সামনে থেকে সোজা প্রতিবিম্ব আসে, তাহলে এই উল্টো প্রতিবিম্ব যে তৈরি হবে, সেই উল্টো প্রতিবিম্বটা এই যে নার্ভগুলোর মাধ্যমে চলে যাবে মস্তিষ্কে। মস্তিষ্ক সেটাকে আবার সোজা করে দেবে, যে যার মাধ্যমে আমরা মানে সোজা প্রতিবিম্বটা দেখতে পাই। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ সোজা হিসেবে, তার কারণটা কি, আমার এখান থেকে রশ্মিটা যাচ্ছে, গিয়ে তোমার চোখে পড়ছে, চোখের লেন্স, তারপরে মানে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এই মিলে, এই পুরো তিনটা জিনিস মিলে তোমার চোখে তৈরি হওয়া লেন্সটা যে মানে প্রতিবিম্বটা তৈরি করছে, সেই প্রতিবিম্বটা তোমার রেটিনায় গিয়ে পড়ছে, সেটা কিন্তু আমার উল্টো প্রতিবিম্ব। এবার যেহেতু আমাদের মস্তিষ্ক রয়েছে, তো ওখানে নার্ভের মাধ্যমে সেই প্রতিবিম্বটা চলে যাচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্ক কি করছে, সেটাকে সোজা করে দিচ্ছে বলে আমরা সোজা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। ওকে, এবার কয়েকটা কাজ দেখে নাও।
প্রথমত এই আইরিশটার কাজ কি, এই যে আইরিশটা সামনে রয়েছে, এই আইরিশটা ডায়াফ্রেমের মতো কাজ করে। মানে সেই যেমন তোমার ক্যামেরাতে ডায়াফ্রেমটা কি করতো, আলো কতটা প্রবেশ করবে কতটা প্রবেশ করবে না সেটা নিয়ন্ত্রণ করতো, সেরকম চোখের আইরিশটা তোমার এই লেন্সের মধ্যে কতটা আলো প্রয়োজনীয় প্রবেশ করবে সেটাও নিয়ন্ত্রণ করে। ওকে, তারপরে চলে আসি সিলিয়ারি পেশি, খুব ইম্পর্টেন্ট সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশিটা এখানে তোমার এই যে লেন্সটা রয়েছে না, সেই লেন্সটাকে নিয়ন্ত্রণ করে, লেন্সকে নিয়ন্ত্রণ করে মেনলি ফোকাস দৈর্ঘ্যটাকে। লেন্সের একটা নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্য হয়, তাহলে কিন্তু এর সংকুচিত বা লেন্সটাকে সংকুচিত বা প্রসারিত করে ফোকাস দৈর্ঘ্যটা বাড়াতে কমাতে পারে। ঠিক আছে, কেন বাড়ানো কমানো প্রয়োজন পড়বে? কারণ তোমার আমরা কি জানি যে অসীম থেকে যখন কোনো লাইটটা আসে লেন্সের উপর তখন সেটা ফোকাসে কেন্দ্রিত হয়। এবার কোনো লাইট যদি অসীম থেকে না আসে তাহলে সেটা সেই লাইটটার একটা অংশ ফোকাস দিয়ে যায়, একটা আমি আমার অন্য একটা আলো কেন্দ্র বা অন্য কিছু দিয়ে যখন পাঠাই, দিয়ে দুটো যখন মিলিত হয় দিয়ে আমরা প্রতিবিম্বটা পাই। তো ফোকাস সব প্রতিবিম্বকে আমরা ফোকাসে তৈরি হয় সেটা মনে করে দেখো তো, সব প্রতিবিম্বকে ফোকাসে তৈরি হয় না, কিছুটা 2f এ তৈরি হয়, কিছুটা 2f আর f এর মাঝখানে তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি। প্রতিবিম্ব বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে, কিন্তু আমাদের চোখে প্রতিবিম্বটা রেটিনাতেই তৈরি হতে হবে, কারণ রেটিনাতেই রয়েছে নার্ভ, যে নার্ভগুলো আমাদের ওই প্রতিবিম্বটাকে মস্তিষ্কে নিয়ে যায়, যা আমাদের ছবিটাকে দেখতে সহায়তা করে। তাহলে আমাদের যদি সব প্রতিবিম্ব রেটিনাতেই তৈরি হতে হয় তাহলে ফোকাসটাকে সবসময় রেটিনার মধ্যেই রাখতে হবে। এবার বাইরে থেকে যে লাইটগুলো আসছে সেই লাইটগুলো কি আমার কন্ট্রোলের মধ্যে আছে? তা তো নেই। কোনো লাইট অনেক দূর থেকে আসে, তুমি যদি এই জিনিসটা দেখো, এটা আমি কত কাছ থেকে দেখছি, আমি যদি ঘড়িটা দেখি কত দূর থেকে ঘড়িটা দেখছি, তো আমি বিভিন্ন জিনিস যখন দেখি কোনোটা দূরে থাকে কোনোটা কাছে থাকে, তো সে তার উপর ডিপেন্ড করে যে রশ্মিগুলো আমার চোখে আসছে, আসার পর যে ফোকাসে পড়বে তাহলে ফোকাস দৈর্ঘ্যটাকে নিজেকে মুভেবল হতে হবে, কখনো ফোকাস দৈর্ঘ্য নিজের মতো নিজেকে চেঞ্জ করতে পারে। তো এই সিলিয়ারি পেশি সেই কাজটাই করে। সিলিয়ারি পেশি নিজেকে সংকুচিত বা প্রসারিত করে এই লেন্সটাকে কন্ট্রোল করে নিয়ে ও ফোকাস দৈর্ঘ্যটাকে চেঞ্জ করতে পারে, করে এমন করে চেঞ্জ করে যে সবসময় যত যেখান থেকে লাইটটা আসুক না কেন সেটা রেটিনাতে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হবে। এটা হলো তোমার সিলিয়ারি পেশির কাজ। ওকে, তাহলে এই হলো তোমার আমাদের চোখের কাজ এবং চোখের লেন্সের কাজ। আর একটা হলো থাকে হলো বা সেটা রেটিনা থাকে, সিলিয়ারি পেশি থাকে, আইরিস থাকে, আর কিছু কিছু জিনিস থাকে সেটা জীবন বিজ্ঞানে শিখবে। রড কোষ, কোন কোষ, এটাও কিছু মানে কালার ফালার কন্ট্রোল করে। হ্যাঁ, এবার আমাদের এখানে যেটা মেইন শিখা সেটা হলো উপযোজন। উপযোজন কাকে বলে? উপযোজন হলো এই যে আমাদের সিলিয়ারি পেশিটা এই লেন্সকে কন্ট্রোল যে করতে পারে, যদি ঠিকঠাক সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, মানে দূরের কোনো বস্তু হোক বা কাছের কোনো বস্তু হোক, হ্যাঁ, তাদেরকে যদি, এবার কাছে বলতে কিন্তু কাছের ব্যাপারে একটা লিমিট রয়েছে, লিমিটটা হলো 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারকে বলা হয় কাছে। 25-এর যদি কম হয় কিনা তাহলে কিন্তু চোখের উপযোজন ক্ষমতা কাজ করে না। তার আগে উপযোজন ক্ষমতা কাকে বলে সেটা বলা দরকার, অবশ্যই বলে দিচ্ছি। উপযোজন ক্ষমতা মানে এই যে আমাদের সিলিয়ারি পেশি রয়েছে সেই সিলিয়ারি পেশি সংকোচন বা প্রসারণ করে এই লেন্সটাকে কন্ট্রোল করে কি ফোকাস দৈর্ঘ্য, ফোকাস থেকে কখনো বাড়িয়ে দেয় কখনো কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয়? কারণ জিনিসটা কোথা থেকে আসছে আলোটা তার উপর ডিপেন্ড করে ফোকাসটা চেঞ্জ না করলে কখনো ফোকাসটা এখানে তৈরি হতে পারতো, কখনো এখানে তৈরি হতে পারতো, কখনো মানে দেখা গেলো যে কি বলে থাকে আমাদের যে রেটিনার পিছনে তৈরি হতে পারে। তো সেটা যদি না হয় সেই জন্য লাইট কোথা থেকে আসছে সেটা দেখে চোখ অটোমেটিক তোমার সিলিয়ারি পেশিটা কি করে ফোকাস দৈর্ঘ্যটাকে এমন করে সেট করে নেয় যাতে প্রতিবিম্বটা সবসময় রেটিনাতে তৈরি হয়। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলা হয়, যেটা সিলিয়ারি পেশি রয়েছে সেই সিলিয়ারি পেশি যখন ঠিকঠাক কাজ করে তখন সেই কাজটাকেই বলা হয় উপযোজন ক্ষমতা। ওকে, তো এবার এই মানে এবার ব্যাপারটা মনে করো খুব কাছ থেকে লাইট আসছে, তখন সেটা কি হয় তোমার নিজেকে কি বলে সংকুচিত বা প্রসারিত করে সে রেটিনাতে প্রতিবিম্বটাকে তৈরি করে। ঠিক আছে, এবার প্রতিবিম্বটা যখন রেটিনা তৈরি হয় তার মানে কি উপযোজন ক্ষমতা ঠিকঠাক রয়েছে। এবার সেই কাছের ডিস্টেন্সটা 25 সেন্টিমিটারে যদি কম হয় কিনা তখন কিন্তু কোনোভাবেই মানে এই সিলিয়ারি পেশি কাজ করতে পারে না, মানে কি বলে থাকে প্রতিবিম্বটাকে তোমার রেটিনায় কিন্তু তৈরি করতে ও সক্ষম হয় না। ঠিক আছে, তো 25 সেন্টিমিটারের বেশি যদি হয় এবং অসীম পর্যন্ত চোখ সবসময় কিন্তু অটোমেটিক, যদি চোখটা স্বাভাবিক হয় তাহলে অটোমেটিক ও সিলিয়ারি পেশির মাধ্যমে প্রতিবিম্বটাকে সবসময় রেটিনায় তৈরি করতে সক্ষম হয়, মানে উপযোজন ক্ষমতা ঠিকঠাক থাকে।
এবার উপযোজন ক্ষমতা যদি বাইচান্স কোনো কারণে খারাপ হয়ে যায় কোনো চোখের, তাহলে বলা হবে চোখটা খারাপ, চোখটা স্বাভাবিক নয়। তো এই স্বাভাবিক চোখের স্বাভাবিকত্ব দূর হলে মোটামুটি 4 ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, সেই 4 ধরনের প্রবলেমগুলো হলো, একটাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টিকে ইংলিশে বলা হয় হাইপারমেট্রোপিয়া, তারপরে বলা হয় স্বল্প দৃষ্টি বা সেটাকে বলা হয় মায়োপিয়া, তারপরে একটা হয় ক্ষীণ দৃষ্টি যাকে বলা হয় প্রেস বায়োপিয়া, আরেকটা হয় বিষম দৃষ্টি যেটাকে বলা হয় অ্যাস্টিগম্যাটিজম। ওকে, এর মধ্যে আমাদের সিলেবাসে এখন আমরা দীর্ঘ দৃষ্টি আর স্বল্প দৃষ্টি সম্বন্ধে একটু শিখব। দেখো, তাহলে প্রথমে দীর্ঘ দৃষ্টি সম্বন্ধে বলি। দীর্ঘ দৃষ্টি দীর্ঘ দৃষ্টি বলছে যদি কোনো চোখ কি করে, মানে চোখ যদি বাই চান্স দূরের যে জিনিসগুলোকে চোখ মনে করো দেখতে পাচ্ছে, মানে ওকে উপযোজন করতে পারছে চোখ, ঠিক আছে, যত দূরে হোক না কেন তাকে ঠিক রেটিনায় প্রতিবিম্বটা তৈরি করতে পারছে, তখন কিন্তু যদি কাছে কোনো বস্তু নিয়ে আসি, কাছে বলতে 25, 26, 27, 28 সেন্টিমিটার, 25-এর কম তো নয়, 25-এর বেশি, কিন্তু সেটা কাছেই 25 সেন্টিমিটার মিনিমাম, ঠিক আছে। তো সেখানে যখন বস্তুটাকে নিয়ে আসি, তখন যদি চোখ সেটাকে মানে উপযোজন ক্ষমতা না ঠিক হতে পারে, ঠিক করতে পারে, তাহলে কিন্তু বস্তুটাকে আমরা ঠিকঠাক দেখতে পাই না। কেন দেখতে পাই না? চোখ তখন চোখের কিন্তু উপযোজন ক্ষমতা কমে যায় যদি দীর্ঘদৃষ্টি প্রবলেম থাকে। দীর্ঘদৃষ্টি প্রবলেম মানে কোনো চোখ যদি দূরের কোনো জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে দেখতে পায় না, কারণ তার চোখের উপযোজন ক্ষমতাটা কমে যায় কাছের জিনিসের জন্য, তখন সেটাকে বলা হয় তোমার দীর্ঘদৃষ্টি। ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে এরকম যে দূরের জিনিসকে ও উপযোজনের মাধ্যমে রেটিনায় নিয়ে চলে আসলো, কিন্তু যদি কোনো কাছের জিনিস থাকে তখন সেটা কিন্তু মানে যখন লাইটটা অভিসারী হয়, তখন সেটা এই ফোকাসে না তৈরি হয়ে কি তৈরি হয়, একটু ফোকাস থেকে মানে ফোকাসটা রেটিনায় তৈরি না হয়ে ফোকাসটা তৈরি হয় রেটিনার পেছনে। ওকে, এবার রেটিনার পেছনে যদি তোমার বস্তুর ফোকাস মানে তৈরি হয়, তাহলে রেটিনাতে না তৈরি হলে সেটা নার্ভের মাধ্যমে মস্তিষ্কেও গেল না, অর্থাৎ আমরা কিন্তু জিনিসটাকে আর দেখতে পাবো না। ঠিক আছে, এইবার তাহলে এটাকে বলা হয় দীর্ঘদৃষ্টি, বোঝা গেল। এবার আমরা দীর্ঘদৃষ্টিটা দূর করবো কি করে? দীর্ঘদৃষ্টি দূর করার উপায় হলো, তুমি যদি চোখের সামনে আরেকটা কোনো উত্তল লেন্স ব্যবহার করো, তাহলে এই উত্তল লেন্সটা কি করবে, লাইটগুলোকে আগে অনেকটা সংকুচিত করে দেবে। দেখো উত্তল লেন্স কি করছে, মানে আমি দেখো এই লাইটটা মনে করি 3টা লাইট গেল, এই লাইটটা যখন সংকুচিত হলো তখন এখানে তৈরি হলো, ঠিক আছে। এবার লেন্সের যদি এই জায়গাটায় আমার থাকে, কি বলবো রেটিনা থাকে, তাহলে সামনে যদি আমি আরেকটা উত্তল লেন্স ইউজ করতাম, তাহলে এই লাইটগুলো এখান থেকে অলরেডি আগে এতটা সংকুচিত হয়ে যেত, তাই না? এতটা সংকুচিত যখন হতো তখন এখান থেকে লাইটটা যখন আবার এর মধ্যে পড়তো তাহলে আরো বেশি সংকুচিত হতো, ফলে কিন্তু এটা মানে এত দূর থেকে এখানে চলে আসলো, ফলে ফোকাসটা কিন্তু কাছে চলে আসলো, ফলে রেটিনা আমি মানে সেই হিসাবে আমাকে সামনে যে উত্তল লেন্স নিতে হবে সেটা এমন করে কন্ট্রোল করতে হবে যাতে পেছন থেকে আমার জিনিসটা যে পেছনে তৈরি হচ্ছিল সেটা যতটা সম্ভব কাছে আসতে তা না, এমনভাবে কাছে আনতে হবে যাতে ও রেটিনা পর্যন্ত চলে আসে, তার কম আসলে আবার হবে না। উত্তল লেন্সটা এমন মানে যাতে হয় যাতে প্রতিসরণটা করে ডাবল প্রতিসরণ করে ও এত দূর থেকে এমন দূরে জিনিসটাকে নিয়ে আসে প্রতিবিম্বটাকে যাতে সেটা রেটিনায় তৈরি হয়। তার মানে এই দীর্ঘদৃষ্টি দূর করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের উত্তল লেন্স বা চোখের সামনে আরেকটা উত্তল লেন্স ইউজ করতে হবে। তাহলে সেই উত্তল লেন্সটা কি করবে, এটাকে অনেকটা সংকুচিত করে দেবে, যার ফলে মানে অনেকটা অভিসারী করে দেবে, এবং তারপরে যখন এই লেন্সে করবে সেটা আরো অভিসারী হবে, দিয়ে মানে প্রতিবিম্বটা যেখানে রেটিনার পিছনে তৈরি হচ্ছিল সেটা আবার রেটিনাতে গিয়ে তৈরি হবে। এইভাবে আমরা দীর্ঘদৃষ্টিটা কিন্তু দূর করতে পারি। ওকে, নেক্সট চলে আসি স্বল্প দৃষ্টি। স্বল্প দৃষ্টি বলতে বলছে যদি চোখ কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে তোমার স্পষ্ট দেখতে না পায়, তাহলে তার দৃষ্টিটাকে বলে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। এবার এটা কি করে দূর করবো, মানে এটা ঘটনার কারণ কি? এটা মানে চোখের উপযোজন ক্ষমতাটা এমন ভাবে কমে যায় কাছে মানে দূরের জিনিস যখন নিব, সে দূরের জিনিসকে ও এখানে তৈরি করছিল এইসব জায়গায় দূরের জিনিস, মানে দূরের জিনিস এসে এখানে তৈরি হয়ে যায়, রেটিনা পর্যন্ত পৌঁছায়। ওকে, এবার আমার সেই জন্য আমরা ঠিকঠাক দেখতে পাই না। তো এই ধরনের প্রবলেমকে আমরা কি করে দূর করবো? এই ধরনের প্রবলেমকে যদি আমরা দূর করতে চাই তাহলে কি করবো, এখানে আমরা একটা অবতল লেন্স ইউজ করবো। অবতল লেন্স কি করবে, জিনিসটাকে অপসারী করে দেবে, মানে সরিয়ে দেবে। এটা যদি ছড়িয়ে দেয় তাহলে এখানে যে লাইটটা পড়বে সেটা একটু ছড়িয়ে পড়লো। দেখো ছড়িয়ে পড়া মানে কি, এটা যখন আবার সংকুচিত হবে মানে অভিসারী হবে তখন অনেক দূরে গিয়ে অভিসারীটা হবে,
এবার এমন করে অবতল লেন্স নিতে হবে যে সেটা আবার যাতে রেটিনায় গিয়ে পড়ে। ব্যাপারটা আমি যদি এখানে ভালো মতো বুঝাই, যে এটা আমার লেন্স ছিল, এই লাইটটা পড়ছিল, পড়ে এইখানে আমার হচ্ছিল, কিন্তু আমার রেটিনাটা এখানে, ফলে আমি কি করলাম, এখানে একটা অবতল লেন্স ইউজ করলাম। তাতে কি হবে, এই লাইটগুলো উপরে উঠে গেল, উপরে উঠে যাওয়াতে সংকোচনটা যখন হবে তখন সংকোচনটা অনেক দূর থেকে হলো, ফলে সেটা এত দূর থেকে পৌঁছে গেল। ঠিক আছে, এইভাবে আমরা যদি চোখে মায়োপিয়া থাকে, সেই মায়োপিয়াটা সামনে একটা অবতল লেন্স ইউজ করে দূর করতে পারি। এবার যদি পাওয়ারে বলি, তাহলে এই অবতল লেন্স যখন ইউজ করে তখন এই অবতল লেন্সের পাওয়ারকে বলা হয় নেগেটিভ পাওয়ার, এবং তার যে পাওয়ারের ভ্যালু সেটা ডিপেন্ড করে তার ফোকাস দৈর্ঘ্যটাকে কতটা চেঞ্জ করতে হবে, মনে উপযোজন ক্ষমতাটা কতটা কমেছে তার উপর ডিপেন্ড করে পাওয়ার হয়। 1 2 3 পাওয়ারগুলো চেঞ্জ হয়। ওকে, এই পাওয়ারের ফর্মুলা হলো P = হয় 100/f। এই ফর্মুলাতে আমাদের দিয়ে আমাকে পাওয়ারটা বের করতে হয়, মানে ফোকাস দৈর্ঘ্যটা আমাকে কত করতে হবে, কত দূরে সরে গেছে সেখান থেকে কত দূর নিয়ে যেতে হবে, সেই ফোকাসটা জেনে আমাকে কিন্তু পাওয়ারটা ক্যালকুলেট করা যায়। সেই পাওয়ারটা, এবার পাওয়ার যদি মাইনাস হয় তাহলে আমাকে বুঝতে হবে যে আমার প্রবলেমটা হলো মায়োপিয়া, বা আমি দূরের জিনিস দেখতে পাই না, কাছের জিনিস দেখতে পাই। আর যদি প্রবলেম মানে পাওয়ারটা আমার পজিটিভ চশমা হয় তাহলে আমি বুঝতে পারলাম যে কাছের জিনিস দেখতে পাই না, দূরের জিনিস দেখতে পাই। এবং লেন্সের যদি কথা বলি, তাহলে দূরের জিনিস যদি দেখতে না পাই তার জন্য আমাকে ইউজ করতে হবে অবতল লেন্স, আর কাছের জিনিস দেখতে যদি না পাই তাদের ইউজ করতে হবে উত্তল লেন্স। এবং অবতল লেন্সের পাওয়ার নেগেটিভ, উত্তল লেন্সের পাওয়ার পজিটিভ, এবং পাওয়ারের একক হলো ডায়োপ্টার, ডিগ্রিটি ইউজ করা হয়। অনেক চশমা পড়ো, জেনে থাকতে পারো। ওকে, তাহলে আমরা চোখ সম্বন্ধে কিন্তু শিখে গেলাম, চোখ পড়া আমাদের হয়ে গেল। এবার আমরা এগিয়ে যাব এবং এবার আমরা শিখবো আলোর বিচ্ছুরণ। নেক্সট টপিক হলো আমাদের আলোর বিচ্ছুরণ, খুব ইম্পর্টেন্ট। ওকে, মন দিয়ে শুনবো। এবার আমরা শিখবো আলোর বিচ্ছুরণ, খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শিখবো। আলোর বিচ্ছুরণ কাকে বলে? বলছে কোন একটা সাদা আলোকে যদি আমরা একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে সেই সাদা আলোটা 7টা আলোতে ভেঙে যায়, ভেঙে আসল বলা। এই ঘটনাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। সংজ্ঞাটা কিন্তু খুব সহজ, যে একটা কোনো সাদা আলোকে যদি একটা কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে সেটি 7টি বর্ণে ভেঙে যায়, এবং এই ঘটনাকে বলা হয় তোমার বিচ্ছুরণ। কিন্তু ঘটনাটা এবং সংজ্ঞাটা যতটা সহজ, এটা ব্যাখ্যা করাটা ততটাই কঠিন, যে কেন হলো এবং কিভাবে হলো। ঠিক আছে, সেই ব্যাখ্যাটা মন দিয়ে শিখবে। সেই ব্যাখ্যাটা বলার আগে বলি যে সাদা আলোই কেন, অন্য কোনো আলো নয় কেন? কারণ সাদা আলো 7টা আলোর সমষ্টি। মানে আমাদের যেসব আলো সম্বন্ধে আমরা জানি, সেই আলোগুলো দু রকমের হয়। একটা হলো তোমার প্রাইমারি লাইট বা প্রাথমিক বর্ণ, আর একটা হয় পরিপূরক বর্ণ। ঠিক আছে, প্রাথমিক বর্ণ হলো লাল, নীল আর হলুদ আর সবুজ বোধহয়, লাল, সবুজ আর নীল, তিনটা। এই লাল, সবুজ আর নীল, এই তিনটা রং তোমাকে বলা হয় প্রাথমিক বর্ণ। ঠিক আছে, বা মৌলিক বর্ণ। আর বাকি যে কোনো কালার আমি এই তিনটা রংকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে করতে পারি। সেরকম লাইটের এই তিনটাই মৌলিক বর্ণ, বাকি যে কোনো বর্ণ আমরা এই তিনটাকে মিশিয়ে করতে পারি। তার মানে লাইট দু রকমের হয়, একটা তোমার একবর্ণী লাইট আর একটা বহুবর্ণী লাইট। একবর্ণী লাইট মানে যার মধ্যে একটাই রং রয়েছে, আর বহুবর্ণী লাইট মানে যার মধ্যে মানে যে লাইটটা 2 বা ততোধিক রং নিয়ে তৈরি হয়েছে। ওকে, সেরকমই সাদা একটি বহুবর্ণী মানে রশ্মি। এই সাদার মধ্যে বহুবর্ণী বলতে পাক্কা 7খানা রশ্মি যুক্ত হয়ে সাদা তৈরি হয়। ঠিক আছে, তাছাড়াও সাদা কিছু মানে পরিপূরক রশ্মিও মানে সংঘাতেও সাদা রশ্মি তৈরি হওয়া যায়। মানে কিছু কিছু মানে রশ্মি আছে, দুটো রশ্মি মিলেও কিন্তু সাদা রশ্মি তৈরি হয়, এবং যে দুটো রশ্মি মিলে সাদা রশ্মি তৈরি হয় তাদের একে অপরের পরিপূরক বর্ণ বলা হয়। ফর এক্সাম্পল হলুদ আর নীল, হলুদ আর নীল যদি উপযুক্ত পরিমাণে মেশানো যায় তাহলে কিন্তু সাদা তৈরি হয়। হ্যাঁ, তার কারণ হিসাবে তুমি নিতে পারো যে এই আমাদের যে কাপড় যে কাচি, আমরা সাদা কাপড় কাচার সময় আমরা দেখি যে নীল মেশানো হয়। কেন মেশানো হয়? কারণ যখন সাদা কাপড় একটু পুরনো হয়ে যায় বা কাঁচা হয়, কাচার পর সেটা একটু হলদেটে বর্ণ হয়। সেই হলদেটে বর্ণের উপর যদি নীল দেওয়া যায় তাহলে হলদেটে আর সাদা বর্ণ মিলে, নীল বর্ণ মিলে জিনিসটাকে আবার ফটফটা সাদা করে দেয়। হ্যাঁ, তো সেটা আলাদা কথা। এমনি মেনলি যে সূর্যের আমাদের রশ্মি, সেই সাদা রশ্মিটার মধ্যে
7 ধরনের রশ্মি থাকে, সেটা হলো বেনি, আসহ, কলা। মানে এটা নাম মনে রাখার উপায়, বেনি মানে বেগুনি, বেনি, নি ফর নীল, আ ফর আকাশী, স ফর সবুজ, হ ফর হলুদ, সহ কলা, ক ফর কমলা, লা ফর লাল। এই 7টা বর্ণ মিলে এই যে সাদা রশ্মিটা তৈরি হয়। ভালো কথা। এই সাদা রশ্মিটা তৈরি হওয়া গেল বুঝলাম, সেটা সেই সাদা রশ্মি যে 7টা বর্ণ নিয়ে তৈরি হয় সেটা আমাদের নিউটন দাও তার এক্সপেরিমেন্টে দেখিয়েছিল। তার এক্সপেরিমেন্টে হলো সে একটা চাকতি তৈরি করেছিল, চাকতির মধ্যে 7 ধরনের কালারিং নিয়েছিল, এবং যখন চাকতিটা বান বান করে ঘোরাতে শুরু করলো খুব স্পিডে, তখন কিন্তু চাকতিটার রং সাদা হয়ে গেল। কিন্তু নর্মালি চাকতির মধ্যে সব ধরনের কালার ছিল, ঠিক আছে, যদি ওটা স্থির অবস্থায় থাকে। তো মানে সবটি কালার যখন আমরা আলাদা আলাদা করে দেখছি তখন সেটা কালারগুলো দেখতে পাচ্ছি, কিন্তু যখন ঘুরিয়ে দিলাম তখন কি সবটি কালারকে আমি একসাথে মানে আলাদা করে দেখতে পাচ্ছি, সব একসাথে দেখছি। আর যখনই একসাথে আমি 7টা কালারকে দেখবো তখন সেটা কালার আমরা সাদা দেখবো, ঠিক আছে। সে হলো ঠিক আছে, মানলাম যে এটাকে ওটাকে নিউটনের চাকতি বলা হতো, তো আমরা মেনে নিলাম যে হ্যাঁ সূর্যের রশ্মি 7টা আলোনে গঠিত। কিন্তু এবার প্রশ্ন হলো সেই 7টা আলোনে যে গঠিত হয় সেটা কেন প্রিজমের মধ্যে দিয়ে গেলেই 7টা বর্ণে ভেঙে যায়, কেন, কি কেস হয়? তার একটাই উত্তর, প্রতিসরণ। তার একটা উত্তর কি? প্রতিসরণ ঘটে। এবার প্রতিসরণ ঘটে, তো প্রতিসরণ প্রিজমে ঘটে। প্রতিসরণ তো আমরা যদি একটা কাঁচে শুধু একটা বক্স নিই বা ফলক নিই, সেই কাঁচের ফলকেও তো প্রতিসরণ ঘটে। অনেকগুলো প্রশ্ন হয়। তো প্রথম প্রশ্ন হলো প্রিজমের মধ্যে দিয়ে কেন 7টা আলো ভেঙে যাচ্ছে, কিন্তু কাঁচের ফলকের মধ্য দিয়ে কেন 7টা আলোতে ভাঙছে না? দিচ্ছি উত্তর। তার আগের প্রশ্ন যে প্রতিসরণ যদি সাদা আলোর প্রতিসরণ হয় তাহলেই কিন্তু 7টা বর্ণে ভেঙে যায়। ওকে, এবার প্রতিসরণ তো এখানেও হয়, কিন্তু এখানে ভাঙে না কেন একটু পরেই বুঝতে পারবে। কিন্তু মেনলি যেটা কারণ, মানে সাদা রশ্মিটা যে 7টা বর্ণে ভেঙে গেল তার কারণটাই কিন্তু হলো প্রতিসরণ। প্রতিসরণ, প্রতিসরণের সংজ্ঞা যদি আমি আরেকবার মনে করি তাহলে আমরা দেখব যে আলো যখন একটা মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তাহলে সেটা কি হয়, তার স্বাভাবিক পথ থেকে বেঁকে যায়। ওকে, কেমন করে বাকি? আমাকে একটা অবিলম্ব আঁকতে হয়, অবিলম্বের কাছে সরে আসে বড় মাধ্যম, ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, মানে স্বাভাবিক পথ থেকে বেঁকে যায়। আর স্বাভাবিক পথ থেকে বেঁকে যাওয়া মানেই ওর যে অরিজিনাল পথ ছিল তার সাপেক্ষে যতটা বেঁকে যায় সেটাকে আমরা আবার চ্যুতিকোণ বলি। সেই চ্যুতিকোণ আমরা কি করে বের করি? আমরা প্রথমে আপাতন কোণটা দেখে নিই যেখানে পড়লো, আবার সেখান থেকে প্রতিসরণ কোণটাও দেখে নিই বা অবিলম্ব, অবশ্যই অবিলম্ব একে। তারপরে সেই আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ যখন ছোট হয়, মানে কাছে সরে আসে, তখন আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ মাইনাস করে আমরা চ্যুতিকোণ বের করি। আর যদি দেখি প্রতিসরণ কোণ বড় হয় তাহলে আমরা প্রতিসরণ কোণ থেকে আপাতন কোণ মাইনাস করে চ্যুতিকোণটা বের করি। তো চ্যুতিকোণ যেটা হয় ডেল্টা, ডেল্টা ইজ ইকুয়াল টু I মাইনাস R। এটা আমরা জানি যদি মানে তোমার আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণ কম হয়, মানে প্রতিসরণটা যদি অবিলম্বের কাছে সরে আসে, মানে যদি আমি একটা ছোট্ট করে এখানে দেখাই, এটা যদি অবিলম্ব হয়, এটা যদি লঘু হয়, এটা যদি ঘন হয়, তাহলে এটা যদি আপাতন কোণ হয় তাহলে এটা প্রতিসরণ কোণটা কি হয়, অবিলম্বের কাছে সরে আসে, কমে যায়। এটা হলো তার অরিজিনাল পথ, তার এটা হলো চ্যুতিকোণ, দ্যাটস ডেল্টা ইজ ইকুয়াল টু I মাইনাস R। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এই ঘনমাধ্যমটা যত বেশি ঘন হবে তত বেশি আটটা কমবে, ছোট হবে, মানে তত বেশি আটটা বেশি বেগবে, মানে তার স্বাভাবিক পথ থেকে আরো বেশি বেগবে। আর স্বাভাবিক পথ থেকে বেশি বেগে মানে অবিলম্বের তত কাছে সরে আসবে, আর অবিলম্বের যত কাছে সরে আসবে মানে প্রতিসরণ কোণটার মান কমবে, ঠিক আছে। তাহলে তত বেশি প্রতিসরণ কোণটা কমবে, আর প্রতিসরণ কোণের মান যত কমবে চ্যুতিটা তত বেশি হবে, কারণ চ্যুতি ইজ ইকুয়াল টু I মাইনাস R। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে গেলে চ্যুতিকোণটা তত বেশি হয় যখন মানে জিনিসটা যত বেশি বাঁকে, আর যত বেশি বাঁকে মানে প্রতিসরণ কোণ যত ছোট হয়, মানে প্রতিশ্রুত রশ্মিটা যতটা অবিলম্বের কাছে সরে যায়, ঠিক আছে। এবার বেশি বাঁকে কখন, মানে বেশি বাঁকার কারণটা কি বা কম বাঁকার কারণ কি সেটা আমরা জানি। ভেলোসিটি, বেগ, যে আমরা জানি একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে লাইট যায়, লাইটটার স্পিডটা কমে যায়, এবং যত স্পিড কমাতে পারবে দ্বিতীয় মাধ্যমটা তত বেশি ও বেগবে, আর যত বেশি বেগবে তত বেশি ও অবিলম্বের কাছে সরে আসবে, আর যত অবিলম্বের কাছে সরে আসবে তত কম প্রতিসরণ কোণ হবে, আর যত কম প্রতিসরণ কোণ হবে তত বেশি তার চ্যুতি হবে। ওকে, এবার এই স্পিডের কথাটা আমি আগে বলেছিলাম
যে ডিপেন্ড অন দ্য মিডিয়াম, যে সেকেন্ড মিডিয়ামের স্পিডটা কেমন হচ্ছে। এই মিডিয়ামটা যদি পাল্টে যায়, আবার ওটা ডিপেন্ড করে প্রথম মাধ্যমের উপরও। প্রথম মাধ্যম থেকে যখন লাইটটা আসে, সেই মাধ্যমটা চেঞ্জ যদি করি, তাহলে সেই মাধ্যমেও তো লাইটের স্পিডটা কম থাকে। মানে প্রথম মাধ্যম যদি দুরকমের হয়, তো দুরকমের মাধ্যমে দুরকম স্পিড হয়, ফলে সেকেন্ড মাধ্যমটা সেম হলেও দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় কখনো কখনো দেখা যায় যে মানে দ্বিতীয় মাধ্যম এক হওয়াতেও ওই দ্বিতীয় মাধ্যমে প্রথম মাধ্যম থেকে আসার পর কোনোটাতে স্পিড অনেকটা বেশি কমে, কোনোটাতে অনেকটা স্পিড কম কমে, কারণ তাদের স্পিডটা অনেকটাই কম ছিল তার আগের মাধ্যমে। তার মানে আগের মাধ্যমের উপর ডিপেন্ড করে প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক ব্যাপারটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আগের মাধ্যমের উপর ডিপেন্ড করে, পরের মাধ্যমটার উপর ডিপেন্ড করে। কিন্তু প্রতিসরাঙ্কটা কিন্তু মানে যে লাইটটা আসছে তার যে রং, সেই রঙের উপরও ডিপেন্ড করে। কেন তার উপর ডিপেন্ড করে? কারণ বিভিন্ন রঙের আলো, এটা খুব মন দিয়ে মনে রাখবে যে বিভিন্ন রঙের আলোর স্পিড কিন্তু বিভিন্ন। এটা তোমরা জানতে না, বিভিন্ন রঙের যে আলো হয় তার স্পিড কিন্তু বিভিন্ন। মানে আমরা এই যে এক্সপেরিমেন্টটা করেছি, এই এক্সপেরিমেন্টগুলোতে যে আলোটা নিয়েছি সেটা হলো কি মোনোলাইট, মানে সিঙ্গেল কালার লাইট। যদি মানে একটা লাইটের মধ্যে যদি মিক্স কালার থাকে, তাহলে কিন্তু ওই মিক্স কালারটার দুটো বা তিনটা কালার যদি থাকে, তিনটা কালারের আলাদা আলাদা স্পিড হয়। তো তিনটা কালারে যদি আলাদা আলাদা স্পিড হয়, তাহলে সেই স্পিডটা যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, তখন কিন্তু তিনজনের আলাদা আলাদাভাবে স্পিড কমবে। এবার তিনজনের যদি আলাদা আলাদা স্পিড কমে, তাহলে তিনজনের ব্যাকার পরিমাণটাও বিভিন্ন রকম হবে। মানে তিনজনের ইন্ডিভিজুয়াল চ্যুতি হবে এবং তিনজনের ইন্ডিভিজুয়াল চ্যুতি কোণ হবে। বোঝা গেল? তো সেই জন্যই যখন সাদা লাইটটা সোজা প্রবেশ করে, এখানে তো যতটি কালার আছে প্রত্যেকের স্পিড আলাদা আলাদা, কিন্তু এটা আমি সোজাই পাঠিয়েছি কারণ একটা মিডিয়ামে আছে, প্রত্যেকটা স্পিড তো চেঞ্জ হয়নি, যা আছে তাই। কিন্তু যে ও দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, সাথে সাথে কিন্তু প্রত্যেকের স্পিড ভ্যারি করে যাচ্ছে। প্রত্যেকের স্পিড কিন্তু মানে কারো স্পিড কম কমছে, কারো স্পিড বেশি কমছে, মানে কমছে সবার, কারণ গণমাধ্যম, কিন্তু কারোরটা কম কমছে, কারোরটা বেশি কমছে। ওকে, এবার যার স্পিড বেশি কমবে, মানে অনেকটা স্পিড কমে যাবে, অনেকটা স্লো হয়ে যাবে, তার কিন্তু প্রতিসরণ অনেক বেশি হবে, কারণ তার প্রতিসরাঙ্ক তার ক্ষেত্রে অনেক বেশি। কারণ প্রতিসরাঙ্কের সাথে স্পিডেরই মেইন সম্পর্ক। আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। ওকে, দ্যাটস মিন মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ভি, কারণ সি তো কনস্ট্যান্ট। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তো ওটা আমরা জানি। তাহলে মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভি। দ্যাটস মিন যত স্পিড কম হবে মিউ তত বেশি হবে, আর মিউ যত বেশি হবে প্রতিসরণটা তত বেশি হবে। দ্যাটস মিন প্রতিসরণ কোণটা তত কম হবে, দ্যাটস মিন চ্যুতিটা তত বেশি হবে। ঠিক আছে, কথাগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে যে রঙের আলোর স্পিড যত কম, সেই আলো যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তার স্পিড তত বেশি কমে যায়, ফলে সে তত বেশি কি হয়, প্রতিসরণ হয়। দ্যাটস মিন তার তত বেশি চ্যুতি হয়। ওকে, তো এখানে যে 7টা রং রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি স্পিড হয় লালের, আর সব থেকে কম স্পিড হয় তোমার বেগুনি। তো সব থেকে বেশি স্পিড যেহেতু লালের হয়, সেজন্য লাল কি হয়, তোমার খুব একটা ব্যাকে না, কারণ তাকে খুব একটা প্রতিসরণ করাতে পারে না। ঠিক আছে, এবং যেহেতু তোমার কি বলে এটাকে, বেগুনি স্পিড সব থেকে কম, দ্যাটস মিন তার প্রতিসরাঙ্ক কিন্তু যথেষ্ট প্রচুর বেশি হয়। ওকে, ঠিক আছে, সেই জন্য কি হয় যে প্রত্যেকটা কালার মানে ঠিক আলাদা আলাদা ব্যাকে, তারপরে তারা কি হয় যে লাল কালারটা কম ব্যাকে, তারপরে কালারটা আরো কম করতে করতে আর বেগুনি কালারটা একদমই সব থেকে বেশি ব্যাকে। তার ফলে এরা যখন সাদা আলোটা ঢোকে, তারা 7টা আলাদা আলাদা ভাবে বেঁকে প্রিজমের মধ্যে প্রবেশ করে। ওকে, এবং প্রিজম থেকে যখন আবার বাইরে যায়, তখন তারা আবার আলাদা আলাদা করে বাইরে যায়, তারা একসাথে মিশতে পারছে না। ঠিক আছে, কারণ প্রত্যেকের চ্যুতি হয়ে গেছে আলাদা আলাদা। সেই জন্য এখানে যদি কোনো পর্দা রাখি, তাহলে সেই পর্দাতে আমি 7টা কালারকে আলাদা আলাদা ভাবে দেখতে পাই, যাকে বলা হয় বিচ্ছুরণ। এবার মিউ যেমন ডিপেন্ড করে ভি এর উপর, সেরকম মিউ ডিপেন্ড করে কিন্তু sin i বাই sin r এর উপর। মিউ ইজ ইকুয়াল টু sin i বাই sin r। আবার আমরা জানি i ইজ কনস্ট্যান্ট, i তো ধ্রুবক, কারণ i তো আমরা ফেলেছি, এটা i তো সবার আলাদা আলাদা না, সবটি রঙের i একই, কারণ তখন ওরা একসাথে ছিল। দ্যাটস মিন sin i যদি কনস্ট্যান্ট হয়, তাহলে মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই sin r, দ্যাট ইজ sin r ইজ প্রপোর্শনাল টু 1 বাই মিউ। এখান থেকে আমরা বলতে পারি sin r মানে r বলতে পারি, তার মানে r মিউ এর সাথে
ইনভার্সলি প্রপোর্শনাল, মানে যত বেশি মিউ হবে তার প্রতিসরণ কোণটা কিন্তু তত কম হবে, আর প্রতিসরণ কোণ যত কম হবে তার চ্যুতি কোণটা তত বেশি হবে, মানে সে তত তার স্বাভাবিক পথ থেকে দূরে সরে যাবে। বোঝা গেল? তাহলে স্নেলের সূত্রের সাহায্যে কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম যে যদি কোনো একটা মিক্সড বর্ণের আলো ঢোকে তাহলে তাদের যেহেতু স্পিড আলাদা তার জন্য তাদের মিউ আলাদা হয়। প্রত্যেকটা কালারের মিউ আলাদা বলে তাদের সাইন আর মানে আর প্রতিসরণ কোণ আলাদা হয়, এবং যত বেশি মিউ হয় প্রতিসরণ কোণ তত কম হয়। ওকে, ফলে প্রতিসরণগুলো প্রত্যেকে আলাদা আলাদা হয়, এবং প্রতিসরণ কোণ যত বেশি কম হয় তার চ্যুতি কোণ তত বেশি হয়, মানে তিনটার সাথে তিনটা ডিপেন্ডেন্ট। ওকে, এবং চ্যুতি যত বেশি হবে তত বেশি তারা ছড়িয়ে যাবে, ফলে বাইরে বেরিয়ে তত বেশি আমি কালারটাকে আলাদা আলাদা করে দেখতে পাবো। বুঝতে পারলে? এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এবার আলোর বিচ্ছুরণে যে আরেকটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা হলো যে সমান্তরাল ফলকে হয় না কেন? তার কারণ হলো সমান্তরাল ফলকে হ্যাঁ অবশ্যই বিচ্ছুরণ হয়, কেন হবে না? কিন্তু সমান্তরাল ফলকে একটা নিয়ম রয়েছে যে সমান্তরাল ফলকে কিন্তু চ্যুতি হয় না ফাইনালি, মানে ওরা যখন লাইটটা যখন বাইরে বেরায় আবার তখন কিন্তু জাস্ট পার্শ্ব সরণ ঘটে, কিন্তু কোনো রকম চ্যুতি ঘটে না। মনে করে দেখো, আর চ্যুতি না ঘটা মানে কি? প্রত্যেকটার আবার প্রতিসরণ সেম লাইনে হয়ে যায়, প্রত্যেকটা রশ্মির প্রতিসরণ আবার যখন বেরায় তখন মিলেমিশে আবার সেম লাইনে হয়ে যায়। তার ফলে কি হয়? তারা আবার মিক্স হয়ে সাদা কালোর পরিণত হয়। মানে ব্যাপারটা এরকম, যদি ছবির মাধ্যমে দেখায় তাহলে এটা যদি সমান্তরাল ফলকটা হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি লাইটটা প্রবেশ করে, ওকে, এইভাবে যদি লাইটটা প্রবেশ করে তাহলে অবিলম্ব যে কাছে সরে আসে দিয়ে আবার এইভাবে বেরিয়ে যায়, তাই তো? এই হয়তো এইখানে গিয়ে আবার 7টা বর্ণে ভাঙে, ঠিক আছে, এখানে কি হয়? 7টা বর্ণে ভাঙে, এইগুলো 7টা বর্ণে ভেঙে যায়, কিন্তু বেরোনোর সময় আবার প্রত্যেকে এই লাইনেই বেরায়, মানে এই মিক্স হয়ে এই পথেই আবার বেরিয়ে যায়। মানে তাদের কোনো কিন্তু যখন ফাইনাল লাইট মানে ইনিশিয়াল লাইট আর ফাইনাল লাইটের মধ্যে কোনো চ্যুতিকোণ থাকে না, ফলে তারা কিন্তু এক লাইনেই বেরায়, সবাই একসাথেই বেরায়। আর সবাই একসাথে বেরায় মানে তোমার সাদা আলো আবার সাদা হিসাবেই ফিরে পায়। যদি চ্যুতি থাকতো তাহলে তো আলাদা আলাদা করে পেতাম, প্রত্যেকটা আলাদা আলাদা চ্যুতি হতো। এবার এই দেখো, এই বাইরের ফাইনাল যে লাইটটা আছে এদের প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা চ্যুতি, কিন্তু যদি প্রত্যেকের চ্যুতি সমান হতো মানে শূন্য হতো, কোনো চ্যুতিকোণ না থাকতো, তাহলে কি হতো? প্রত্যেকটা লাইট মিশে যেত আবার। তো সেই কেসটা এখানে হয়। এটাকে আমরা ভাবতে পারি ডাবল প্রিজমের মতো, যে একটা প্রিজম থেকে যখন বেরাচ্ছে তখন তারা কি হচ্ছে? ভাঙছে, ভেঙে যখন সেটা আরেকটা প্রিজমে প্রবেশ করছে তখন আবার জুড়ে যাচ্ছে, গিয়ে তারা আবার সাদা হিসাবে ফিরে পাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা শিওর যে মিক্স কালারের লাইট থাকলে সেটা যে কোনো প্রতিসারক মাধ্যমে প্রবেশ করতে গেলে ভেঙে যায়, কিন্তু কিছু কিছু মাধ্যম আছে যেখান থেকে বেরোনোর সময় ফাইনাল বেরোনোর সময় আবার তারা জুড়ে যায়, বলে সাদাটাকে আমরা সাদাই ফিরে পাই। কিন্তু প্রিজম এমন জিনিস যেখানে আমরা সাদাটাকে ভেঙে 7টা আলোকে আলাদা আলাদাভাবে মানে বের করতে পারি, ফলে আমরা সেখানে তার বিচ্ছুরণটা এবং সেই বর্ণালীটা দেখতে পারি। ঠিক আছে, হয়ে গেল? তাহলে এই হলো আলোর বিচ্ছুরণ, এবং স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণটা আমরা ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, এবার আমরা যেটা করব কিছু মানে আলো মিক্স আলোর ধারণা। তাহলে মনে রাখবে আলো দু রকমের হয়, একটা সিঙ্গেল আর একটা হলো মোনো, বা একটা মোনো সিঙ্গেল মানে মোনো, আর একটা হলো তোমার মিক্সড। ঠিক আছে, তো কিছু কিছু আলো থাকে যেগুলো সিঙ্গেলই হয়, আর কিছু কিছু আলো থাকে যেটা দুটো বা তিন ধরনের আলো মিক্স করে তৈরি হয়। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হলো দু ধরনের বস্তু হয়, একটা স্বচ্ছ বস্তু একটা অস্বচ্ছ বস্তু। মন দিয়ে যারা শুনবে, স্বচ্ছ বস্তু মানে যখন কোনো বস্তুর মধ্যে যদি আলো ফেলি তাহলে আলোটা যদি সেই বস্তুটাকে পাস করে চলে যায় তাহলে সেটাকে বলে স্বচ্ছ বস্তু। অস্বচ্ছ বস্তু মানে যখন কোনো বস্তুর মধ্যে কোনো আলো ফেলি সেই আলোটাকে সে যদি প্রতিফলন করে দেয় তাহলে সেটা অস্বচ্ছ বস্তু। এবার হলো কোনো স্বচ্ছ বস্তু হোক বা অস্বচ্ছ বস্তু হোক, মন দিয়ে শুনবে, স্বচ্ছ বস্তু হোক বা অস্বচ্ছ বস্তু হোক, সেই বস্তুর মধ্যে যখন আমরা কোনো মিক্স কালারে আলো ফেলবো বা যাকে বলা হয় বহুবর্ণী আলো যদি ফেলি, তাহলে ওই স্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ বস্তুটা যে রঙের হয় সেই বস্তুটা সেই রঙের আলোকেই একমাত্র নিজের মধ্যে দিয়ে পাস করতে পারবে, বা সেই রঙের আলোকেই সে প্রতিফলন করতে পারবে, বাকি আলোগুলোকে সে শোষণ করে নেয়। মানে বলতে চাইছি যদি স্বচ্ছ বস্তু নিই এবং তার মধ্যে মনে করে এমন একটা লাইট ফেলাম যার মধ্যে লাল নীল সবুজ এই কালারটা রয়েছে, আর যে স্বচ্ছ বস্তু নিচ্ছি তার রং লাল,
তাহলে সেই স্বচ্ছ বস্তুটা কি করবে, লাল রঙকে তার মধ্যে দিয়ে পাস করাবে, সবুজ আর নীলকে কিন্তু সে শোষণ করে নেবে। লাইক অ্যাজ অস্বচ্ছ বস্তু যদি নিই, তার মধ্যে তার রং যদি সবুজ হয় এবং তার উপর যদি লাল নীল সবুজ আলো ফেলা হয়, তাহলে সে সবুজ আলোটাকে খালি প্রতিফলিত করবে, বাকি আলোগুলোকে শোষিত করে নেবে। ফর এক্সাম্পল যদি যে কিছু এক্সাম্পল আছে, সাদা আলোতে সবুজ পাতা সবুজই লাগে কেন? কারণ সাদা আলোর মধ্যে 7টা লাইট রয়েছে, সেই 7টা লাইটের মধ্যে মানে সাদা আলো যখন সেই সবুজ পাতার মধ্যে ফেলা হয়, দ্যাটস মিন সেই সবুজ পাতার মধ্যে 7টা লাইটই পড়ে, সেই 7টা লাইটের মধ্যে 6টা লাইটই সেই সবুজ পাতা শোষণ করে নেয় এবং সবুজ পাতা যদি অস্বচ্ছ বস্তু মানে পার করে যাবে না, ফলে সবুজ শুধু সবুজ রঙের পাতাটা সবুজ রঙের কালারটাকেই প্রতিফলিত করে, সেই প্রতিফলিত রশ্মিটা আমাদের চোখে এসে পড়ে, ফলে আমরা সবুজ পাতাকে সবুজ দেখতে পাই। পরীক্ষায় কিন্তু খুব দেয় প্রশ্নগুলো। ওকে, নেক্সট প্রশ্ন হলো, লাল আলোতে সবুজ পাতা কালো দেখায় কেন? সিম্পল, শুধু লাল আলো যদি সবুজ পাতার মধ্যে ফেলা হয়, তাহলে সেই সবুজ পাতা সেই লাল আলোকে শোষণ করে নেবে, কারণ সবুজ পাতা একমাত্র সবুজ রঙকেই প্রতিফলন করতে পারে, ফলে কোনো রঙ প্রতিফলন করার কোনো গল্প থাকে না, কোনো রঙ সে প্রতিফলন করতে পারে না। তাই জন্য লাল আলো যখন ওর মধ্যে দিয়ে যায়, ওটা সেটা শোষণ করে নেয়, আর কোনো লাইট যদি শোষণ করে নেয়, তাহলে তার রং কালো হয়ে যায়। যতক্ষণ না কোনো কালার প্রতিফলিত আমার চোখে আসছে, তাহলে সেটা কিন্তু আমি দেখতে পাবো না, বা যতক্ষণ না কোনো কালার পাস করে চলে যাচ্ছে, ততক্ষণ সেটা আমরা দেখতে পাবো না। ফর এক্সাম্পল, যদি একটা কাঁচ নিই, লাল কাঁচ, সেই লাল কাঁচকে যদি নীল আলোতে রাখি, তাহলে সেটা কালো দেখাবে কেন? কারণ লাল কাঁচের মধ্যে যদি একমাত্র লাল রশ্মি পার করে যায়, ফলে সেটা আমরা দেখতে পাই, কিন্তু নীল রশ্মি যদি নিই, তাহলে সেটা পার করে না, সেটা লাল কাঁচটা শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে জিনিসটা কি যায়, কালো হয়ে যায়, ফলে আমরা লাল কাঁচকে নীল রশ্মিতে তোমরা কালো দেখতে পাই। যদি লাল কাঁচ নিই, তাহলে লাল রশ্মিতে একমাত্র লাল দেখাবে, অথবা সাদা রশ্মিতে একমাত্র লাল দেখাবে, কারণ সাদা রশ্মির মধ্যে লাল রশ্মি থাকে, যেটাকে সে পাস করবে, বাকিগুলোতে শোষণ করবে। ওকে, নেক্সট হয়ে গেল। এই প্রশ্নগুলো কিছু থাকে, মন দিয়ে পড়বে। তো আরেকটা যেটা বলেছিলাম যে পরিপূরক বর্ণ কাকে বলে আর মৌলিক বর্ণ কাকে বলে, আমি প্রথমে বললাম মৌলিক বর্ণ মানে লাল, সবুজ আর নীল, এই তিনটাকে বলা হয় মৌলিক বর্ণ। এই তিনটা দিয়ে সব বর্ণই প্রায় তৈরি করা যায়। আর পরিপূরক বর্ণ কাকে বলে, যদি দুটো বর্ণ মিক্স করে সাদা রং তৈরি করা যায়, তাহলে সেই দুটো বর্ণকে একে অপরের পরিপূরক বর্ণ বলে। ওকে, যাই হোক, বিচ্ছিন্ন এখানে মোটামুটি শেষ হয়ে গেল, আর কিছু নেই, বাকি পড়ে নেবে বইটা ভালো মতো। আর তোমার এর পরের ক্লাসে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে শিখবো এবং বিক্ষেপণটা পড়িয়ে তোমার আলোটা শেষ করে দেবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।